হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিবি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো ভারতের ইতিহাস। আদিম যুগ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত যে প্রশ্নোত্তরের পার্ট তোমাদের আমি করাচ্ছি, তার মধ্যে আজকে পার্ট 4। তোমাদের পার্ট 1, 2, 3তে যে আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে ক্লাস করানো হয়েছে, সেগুলো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে চেক আউট করবে যারা দেখোনি। আর যারা দেখেছো তারা অবশ্যই পার্ট 4টা দেখো, তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তোমাদের একদম টিল ডেট পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের এক্সামে এসেছে এই সেটটার ভেতরে সেগুলো রয়েছে, এবং তার সাথে যে টপিকগুলো থেকে মোস্টলি রিসেন্ট এক্সামগুলোতে প্রশ্ন আসছে সেই টপিকগুলোকে ভিত্তি করে এখানে কোশ্চেনগুলো রেডি করা হচ্ছে। এই সিরিজগুলো তোমরা যদি কমপ্লিট করো, যে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নাও না কেন, তোমাদের জন্য বেস্ট প্রিপারেশান হবে। এমসিকিউ বেস্ট তোমাদের প্রিপারেশান এই সেটগুলো থেকেই হবে। এর বাইরে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করা প্রয়োজনই খুব একটা হবে না। তোমরা যদি এখানটা যদি কমপ্লিট করো, 90% তোমাদের এখান থেকেই কভার হয়ে যাবে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন এখানে কভার করে দেওয়ার। ওকে, এটা তোমাদের WBCS এবং SSCকে টার্গেট করে করা, তাই তোমরা অন্যান্য এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই সেটটা যদি দেখো, তোমাদের জন্য এর বাইরে কিছু খোঁজার দরকার হবে না। অনলি ফর WBCS যারা অ্যাসপিরিয়েন্ট আছো তাদের জন্য বলবো এইগুলো তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এক্সামগুলোতে তোমরা অনেকটাই হেল্পফুল হবে। সেটা পিলি এবং মেন্স দুটোতেই তোমাদের কাজে লেগে যাবে। এই সেটগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। এছাড়া তোমাদের লুসিয়েন্টে আমি বাংলা ভার্সানে ক্লাস করাচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা দেখো, তাহলে তোমরা ওখান থেকেও অনেক প্রশ্ন গ্যাদারিং করতে পারবে। এছাড়া তোমরা আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। ওকে, চলো তাহলে শুরু করা যাক। আজকে 4 নম্বর পার্টের প্রথম প্রশ্ন আধুনিক ভারত থেকে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত ইউরোপীয়দের মধ্যে কে প্রথমে ভারতে তাদের বাণিজ্য ও প্রভাব প্রতিষ্ঠা করেছিলেন? মানে ইউরোপীয়দের মধ্যে কে প্রথমে ভারতে বাণিজ্য প্রতিষ্ঠা করেছিলেন বলতে হবে। ব্রিটিশরা, ফরাসিরা, ডাচরা নাকি পর্তুগিজরা? তাহলে ইউরোপীয়দের মধ্যে প্রথম করেছিলেন পর্তুগিজরা। অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো, ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও। অপশন 3 হচ্ছে রাইট আনসার। এটা SSC CPO 2000 সালের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কবে এবং কোথায় থিওসফিক্যাল সোসাইটির ভারতে সদর দপ্তর স্থাপন করে? অর্থাৎ থিওসফিক্যাল যে সোসাইটি সেটা কবে এবং কোথায় হচ্ছে সদর দপ্তর স্থাপন হয়েছিল বলতে হবে, হেডকোয়ার্টার। 1882 সালের আদ্দারে, 1885 সালের বেলুড়ে, নাকি 1890 সালের আবাদিতে, নাকি 1895 সালের ভেলোরে? তাহলে রাইট আনসার কোনটা হবে? 1882 সালের আদ্দারে। অপশন 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, গদর পার্টির একজন বিশিষ্ট নেতা ছিলেন কে? পি মিত্র, লালা হরদয়াল, BG তিলক নাকি বিপিন চন্দ্র পাল? তাহলে গদর পার্টির একজন বিশিষ্ট নেতা ছিলেন লালা হরদয়াল। অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, পরবর্তী 5 নম্বর প্রশ্ন, কে ভারত থেকে গ্রেট ব্রিটেনে সম্পদের নিষ্কাশন তত্ত্ব প্রস্তাব করেছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি নাকি লালা রাজপত রায়? ভারত থেকে গ্রেট ব্রিটেনে সম্পদের নিষ্কাশন তত্ত্ব প্রস্তাব করেছিলেন দাদাভাই নৌরোজি। অপশন 2 হচ্ছে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। SSC 2000 সালে রিপিট হয়েছে এবং 2007 সাল এবং 2019-এর এক্সামও কিন্তু হয়ে এসেছে এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 1906 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে স্বরাজকে লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল। তা স্বরাজকে যে লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল 1906 সালের কোন অধিবেশনে বলতে হবে? বোম্বে, কলকাতা, লখনৌ নাকি মাদ্রাজ? রাইট আনসার হবে কলকাতা অধিবেশনে। অপশন 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধী ডান্ডি মার্চ শুরু করেছিলেন কোথা থেকে? আহমেদাবাদ থেকে, এলাহাবাদ থেকে, ডান্ডি থেকে নাকি কলকাতা থেকে? তাহলে ডান্ডি মার্চ শুরু করেছিলেন গান্ধীজি আহমেদাবাদ থেকে। অপশন 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কংগ্রেস কত সালে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করেন? মোস্ট ইম্পর্টেন্ট এই ভারত ছাড়ো প্রস্তাবটা। তাহলে কংগ্রেস গ্রহণ করেছিলেন কত সালে বলতে হবে। রাইট আনসার হবে 1942 সালে। অপশন 4 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার এশিয়াটিক সোসাইটির উৎপত্তি হয় কার দ্বারা? মানে 1784 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বাংলার এশিয়াটিক সোসাইটি। এর উৎপত্তি হয়েছিল কার দ্বারা বলতে হবে? ওয়ারেন হেস্টিং, স্যার উইলিয়াম জোন্স, স্যার জেমস ম্যাকিনটোশ নাকি জেমস প্রিন্সেপ? তাহলে রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার হবে স্যার উইলিয়াম জোন্স। অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার হবে। এনার দ্বারাই হচ্ছে বাংলার এশিয়াটিক সোসাইটির উৎপত্তি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, প্রিজন ডায়েরি বইটি লিখেছিলেন কে? খুব ইম্পর্টেন্ট এই প্রিজন ডায়েরিটা। মহাত্মা গান্ধী, VD সাভারকার, জয়প্রকাশ নারায়ণ নাকি মোরারজি দেশাই? প্রিজন ডায়েরি বইটি লিখেছিলেন জয়প্রকাশ নারায়ণ বা জয়প্রকাশ নারায়ণ। ওকে, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়া হাউস অবস্থিত নয়াদিল্লি, কলকাতা, লন্ডন নাকি নিউ ইয়র্কে? ইন্ডিয়া হাউস অবস্থিত হচ্ছে কোথায়? লন্ডনে। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন দেখো, কাকে ভারতের নাইটাঙ্গেল বলা হয়? বিজয়লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী নাকি সুচেতা কৃপালিনী? ভারতের নাইটাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? রবার্ট ক্লাইভ, স্যার জন শোর, ওয়ারেন হেস্টিং নাকি মার্কুইস অফ হেস্টিংস? তাহলে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। অপশন 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কে 3টি গোলটেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, 3টে যে গোলটেবিল বৈঠক হয়েছিল সেই 3টেতেই অংশগ্রহণ করেছিলেন কে বলতে হবে। জওহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর, বল্লভভাই প্যাটেল নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? তাহলে রাইট অ্যান্সার হবে ডক্টর বি.আর. আম্বেদকর। ইনি হচ্ছে 3টে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক হয়, 1931 সালে দ্বিতীয় হয়, 1932 সালে হচ্ছে তৃতীয় গোলটেবিল বৈঠক হয়। এই 3টেতেই অংশগ্রহণ করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব, গান্ধী অর্থনীতিতে যে নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, মানে গান্ধী অর্থনীতি যেটা ছিল, গান্ধিয়ান ইকোনমি, সেটা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বলতে হবে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, প্রতিযোগিতা, ট্রাস্টিশিপ নাকি গ্রামীণ সহযোগিতা? রাইট অ্যান্সার হবে ট্রাস্টিশিপের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অপশন 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1829 সালে সতী বিলুপ্তির ক্ষেত্রে নিচের মধ্যে কার ভূমিকা রয়েছে? মানে সতীদাহ প্রথা যে বিলুপ্তি হয়েছিল 1829-এ, কার ভূমিকা রয়েছে বলতে হবে। লর্ড হেস্টিংস, লর্ড রিপন, লর্ড বেন্টিং নাকি লর্ড ইরউইন হয়ে গেছে, এটা ইরউইন না, এটা লর্ড আরউইন। ওকে, এটা আরউইন হবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? লর্ড বেন্টিং। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। লর্ড বেন্টিং হচ্ছে 1829 সালে সতীদাহ প্রথা বিলুপ্তি করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব 1905 সালে কোন রাজপ্রতিনিধির অধীনে বঙ্গভঙ্গ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট, কোনো না কোনো এক্সামের রিপিটেড প্রশ্ন। তোমাদের এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, তোমাদের এক্সামে তোমাদের এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ওকে, তোমাদের পার্ট টু পার্ট আমাদের সিরিজ করাচ্ছি। তোমরা যদি চাও আরও পার্ট তোমাদের জন্য আনবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি এরকম প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের যদি চাই, অবশ্যই তোমরা বলবে, আমি তাহলে তোমাদের জন্য ক্লাস করে দেবো। চলো তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে বলো? 1905 সালে কোন রাজপ্রতিনিধির অধীনে বঙ্গভঙ্গ হয় বলতে হবে। লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড হার্ডিংস নাকি লর্ড মিন্টো? এটা রাইট অ্যান্সার হবে লর্ড কার্জন। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, বঙ্গভঙ্গ রোধ হয়েছিল কত সালে? 1911 সালে হচ্ছে তোমার বঙ্গভঙ্গ রোধ হয়ে যায়। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, মহাত্মা গান্ধী প্রথমে তার সত্যাগ্রহের কৌশল কোথায় প্রয়োগ করেছিলেন? মানে সত্যাগ্রহটা প্রথম এটা প্রয়োগ করেছিলেন মহাত্মা গান্ধী কোথায়? ডান্ডিতে, চম্পারণে, ইংল্যান্ডে নাকি দক্ষিণ আফ্রিকাতে? রাইট অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকায়। অপশন 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় কত সালে? এটা 1942 আনসার হবে না। ওকে, এটা 1943 হবে। আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল 1943-এ। অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, 1942টা হবে না। সিঙ্গাপুরে গঠিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বারা আজাদ হিন্দ ফৌজ, 1943 আনসার হবে। এটা প্রিন্টিং মিস্ট হয়েছে, 1942 আনসার হবে না। 1942-এ ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব, দেশবন্ধু কার উপাধি? বি.আর. আম্বেদকর, সি.আর. দাস, বিপিন চন্দ্র পাল নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তাহলে দেশবন্ধু কাকে বলা হতো? এটা সবাই জানো, সি.আর. দাসকে বলা হতো দেশবন্ধু। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার, চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন দেখব, ভূদান আন্দোলন চালু হয়েছিল কার দ্বারা? খুব ইম্পর্টেন্ট এই ভূদান আন্দোলনটা, তোমরা অনেক এক্সামে রিপিট শুনেছো, বিশেষ করে WBCS এর এক্সামগুলোতে খুবই আসে। এটা কোনটা হবে? মহাত্মা গান্ধী, জয়প্রকাশ নারায়ণ, বিনোবা ভাবে নাকি রামমোহন লাহিয়া? তাহলে ভূদান আন্দোলন চালু হয়েছিল কার দ্বারা? বিনোবা ভাবের দ্বারা। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখব, যে শহরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভা হয়েছিল? তাহলে প্রশ্নটা বলতে চাইছি, জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতা, বোম্বে, আহমেদাবাদ নাকি এলাহাবাদ? এটা সকলেই আনসার দেওয়ার কথা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভা হয়েছিল বোম্বেতে। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। তা এটা কত সালে হয়েছিল সবার মনে আছে নিশ্চয়ই? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভা 1885-তে হয়েছিল। আর সভাপতি কে ছিলেন বলতে পারবে? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি। এটা কিন্তু মনে রাখবে, বোম্বেতে হয়েছিল, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ওকে, জাতীয় কংগ্রেস থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুবই আসে। পরবর্তী প্রশ্ন দেখব, বেগম হজরত মহল 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কোথা থেকে দিয়েছিলেন? এখানে একটা কথা তোমাদেরকে বলি, এই বিদ্রোহের 1857 সালে যে বিদ্রোহটা হয়েছিল সেখানে নেতৃত্ব দিয়েছিল অনেকেই, কিন্তু প্রশ্নটা বারে বারে দেখেছি এক্সামে আসতে যে বিভিন্ন নাম উল্লেখ করে দেয়, দিয়ে বলে তিনি কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তাই এর আগের ক্লাসে তোমাদের আমি করিয়ে দিয়েছি যে কে কোন আন্দোলনের সময় হতে নেতৃত্ব দিয়েছিলেন।
ওকে, তোমরা ওখানটা একটু দেখে নেবে, তোমরা সেখানে পেয়ে যাবে। বেগম হজরত মহল হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? লখনৌ, কানপুর, বেনারস নাকি এলাহাবাদ? লখনৌ থেকে। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, আর এখানে আরেকটু ইনফরমেশন তোমরা জেনে রাখবে এই বেগম হজরত মহল সম্পর্কে। ইনি হচ্ছে আওদের বেগম নামেও কিন্তু পরিচিত। নবাব ওয়াজিদ আলী শাহের প্রথম স্ত্রী ছিলেন হচ্ছেন বেগম হজরত মহল। ইনি হচ্ছে 1857 সালে ভারতীয় বিদ্রোহের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করতে তার সাহস এবং নেতৃত্বের গুণাবলী ব্যবহার করেছিলেন। এই ইনফরমেশনটা জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 1929 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বিলুপ্ত হয় যার মাধ্যমে? তাহলে অপশনগুলো দেখো, লর্ড কার্জন, লর্ড ওয়েলেসলি, লর্ড লিটন নাকি লর্ড উইলিয়াম বেন্টিং। তা 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা যে বিলুপ্ত করা হয়েছিল কার দ্বারা? লর্ড উইলিয়াম বেন্টিং দ্বারা। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 1934 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় যার জন্য? অর্থাৎ পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1934 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিসের জন্য বলতে হবে? 4টে অপশন তোমাদের রয়েছে। ভারতের জন্য আধিপত্য মর্যাদা সৃষ্টি, মুসলমানদের জন্য পৃথক ভোটার নাকি হরিজনদের জন্য পৃথক ভোটার নাকি হরিজনদের জন্য সংরক্ষণ সহ যৌথ ভোটার। তাহলে রাইট অ্যান্সার কি হবে? কিসের জন্য করা হয়েছিল? হরিজনদের জন্য সংরক্ষণ সহ যৌথ ভোটার। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। এটার জন্য পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1934 সালে। এটা এসএসসি 2002-এ রিপিট হয়েছে প্রশ্নটা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখবো। পরবর্তী প্রশ্ন দেখো, বরদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজেন্দ্র প্রসাদ, আচার্য বিনোবা ভাবে, সর্দার বল্লভভাই প্যাটেল, যমুনালাল বাজাজ। তাহলে বরদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে একটা ইনফরমেশন জানবে, ব্রিটিশ রাজের সময় ভারতের গুজরাট রাজ্যে আর 1928 সালের বরদৌলি সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের নাগরিক অবাধ্যতা ও বিদ্রোহের একটি প্রধান পর্ব। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। ইংরেজ পুলিশ অফিসার ক্যাপ্টেন সান্ডার্সকে গুলি করে নিহত করেন কে? বটুকেশ্বর দত্ত, রামপ্রসাদ, চন্দ্রশেখর আজাদ নাকি ভগৎ সিং। তাহলে ক্যাপ্টেন সান্ডার্সকে গুলি করেছিল কে? গুলি করেছিল ভগৎ সিং। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 28 নম্বর প্রশ্ন দেখো, মুসলিম লীগ একটি পৃথক জাতির জন্য, এই প্রস্তাবটি গৃহীত হয় কত সালে? 1907, 1922, 1931 নাকি 1940। তাহলে মুসলিম লীগ একটি পৃথক জাতির জন্য এটা প্রস্তাবটা গৃহীত হয় 1940-এ। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ শেষ করার জন্য টিপু সুলতান ব্রিটিশদের সাথে কোন চুক্তিটি করেছিল? এই 4টে চুক্তির মধ্যে কোন চুক্তি করেছিল তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের অবসান ঘটানোর জন্য? ব্যাঙ্গালোর চুক্তি, শ্রীরঙ্গপত্তমের চুক্তি, মহীশূর চুক্তি নাকি বিদ্যুৎ চুক্তি। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে শ্রীরঙ্গপত্তমের চুক্তি তিনি করেছিলেন। ওকে, অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব, স্বামী বিবেকানন্দের আসল নাম কি? এটা সকলেই তোমরা আনসার দিতে পারবে। স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, যে ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের ডাক ব্যবস্থা চালু করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের ডাক ব্যবস্থা চালু করেছিলেন কোন ব্রিটিশ গভর্নর জেনারেল? লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড অকল্যান্ড নাকি লর্ড বেন্টিং। রাইট অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন দেখব, 1932 সালের কমিউনাল অ্যাওয়ার্ড কাদের আলাদা প্রতিনিধিত্ব দিয়েছিল? হরিজনদের, মুসলমানদের, শিখদের নাকি খ্রিস্টানদের। তাহলে 1932 সালের যে কমিউনাল অ্যাওয়ার্ড এটা কাদের প্রতিনিধিত্ব দিয়েছিল আলাদাভাবে? হরিজনদের। অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের পর্তুগিজদের মধ্যে কে গোয়া দখল করেছিলেন? অপশনগুলো দেখো, ফ্রান্সিসকো ডি আলমেইদা, আলফনসো ডি আলবুকার্ক, ভাস্কো ডা গামা নাকি রিবার্তো ডি নোবিলি। তাহলে পর্তুগিজদের মধ্যে এই 4টে অপশনের মধ্যে গোয়া দখল করেছিলেন কে? না আলফনসো ডি আলবুকার্ক। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। আলবুকার্ক নামটা মনে রাখবে, অপশনে অনেক সময় আলবুকার্কও শুধু থাকে, তাই আলবুকার্ক নামটা অবশ্যই মনে রাখবে, পুরো নামটা না মনে রাখতে পারলেও। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয় যে গভর্নর জেনারেলশিপের সময়? লর্ড লিপন, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডাফরিন নাকি লর্ড কার্জন। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল লর্ড ডাফরিনের সময়। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, তোমাদের এক্সামের একদম আসার মতো প্রশ্ন। এখান থেকে রিপিট হয়, তোমরা প্রিভিয়াস ইয়ার ঘাঁটলে পেয়ে যাবে, দেখবে রিপিটেড প্রশ্ন কিরমভাবে আসছে এখান থেকে। তোমরা এই সিরিজগুলো কমপ্লিট করো, তোমরা অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। পিলি বা মেন্স দেবে WBCS এক্সামে, তাদের জন্য বলবো অবশ্যই সেটগুলো তোমরা ফুল কভার করবে, কেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সরকারের যুক্তরাষ্ট্রীয় গঠন কার আমলে চালু করা হয়েছিল? ভারত সরকার আইন 1919, ভারত সরকার আইন 1935, ভারত পরিষদ আইন 1909 নাকি ভারত সরকার আইন 1958। তাহলে সরকারের যুক্তরাষ্ট্রীয় গঠন কার অধীনে চালু করা হয়েছিল? 1935 সালে ভারত সরকার আইন দ্বারা। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেন। তিনি কোথায় করেছিলেন এই অস্থায়ী সরকার সেটা বলতে হবে। বার্মা, সিঙ্গাপুর, থাইল্যান্ড নাকি ইন্দোনেশিয়া? তাহলে সুভাষচন্দ্র বসু অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছিলেন সিঙ্গাপুরে। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার এক্সামে রিপিট হওয়া প্রশ্ন, যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট, বিজয়লক্ষ্মী পণ্ডিত, কস্তুরবা গান্ধী নাকি সরোজিনী নাইডু? রাইট অ্যান্সার হবে সরোজিনী নাইডু। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে একটা কথা বলি বারবার, যেটা তোমাদের আমি প্রত্যেকটা সেটেই তোমাদের বলে থাকি, তোমাদের বারবার এর আগেও তোমাদের অনেকবার বলেছি আমি একটা কথা, যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা যখন বলা থাকবে তখন আনসার হবে সরোজিনী নাইডু। যদি ভারতীয় কথাটা না থাকে তাহলে কিন্তু আনসার হবে অ্যানি বেসান্ট। দেখে আনসার করবে এক্সামে যে ভারতীয় মহিলা বলেছে কিনা। যদি ইন্ডিয়ান বলে থাকে, ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট, তবে আনসার হবে সরোজিনী নাইডু। যদি ভারতীয় মহিলা না বলা থাকে তাহলে কিন্তু আনসার হবে অ্যানি বেসান্ট। কেননা অ্যানি বেসান্ট আগে তোমাদের অধিবেশনে বসেছিল কিন্তু তিনি ভারতীয় ছিলেন না। প্রথম ভারতীয় সভাপতি ছিলেন হচ্ছে মহিলা হিসেবে অ্যানি বেসান্ট। কলকাতা অধিবেশনে 1917-তে তিনি বসেছিলেন। কিন্তু সরোজিনী নাইডু পরবর্তীকালে বসেছিলেন কিন্তু ভারতীয় হিসাবে, সেটা কানপুর অধিবেশনে 1925-এ। ব্যাপারটা বুঝতে পারলে সবাই আশা করি। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 1947 সালের পরে ভারত ইউনিয়নের সাথে নিজেকে একীভূত করতে বাধ্য হয়েছিল? তাহলে 1947 সালের পরে একীভূত হতে বাধ্য হয়েছিল হায়দ্রাবাদ। অপশন 1 হচ্ছে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, জয় হিন্দ স্লোগান কে দিয়েছেন? এটা সকলেই জানো তোমরা, জয় হিন্দ স্লোগান দিয়েছেন সুভাষচন্দ্র বসু। অপশন 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, নির্দেশমূলক নীতিগুলির মধ্যে কোনটি চরিত্রগতভাবে গান্ধীবাদী হিসাবে বর্ণনা করা যেতে পারে? তাহলে 4টে অপশন দিয়েছে, এই 4টে অপশনের মধ্যে কোনটি গান্ধীবাদী হিসাবে বর্ণনা করা যেতে পারে বলো? শ্রমিক এবং শিশুদের সুরক্ষাটা, নাকি স্ব-সরকারের কার্যকর ইউনিট হিসেবে গ্রাম পঞ্চায়েত সংগঠন, নাকি নারী পুরুষ উভয়ের জন্য সমান কাজ, আর বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগের পৃথকীকরণ? তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? নির্দেশমূলক নীতিগুলোর মধ্যে চরিত্রগতভাবে গান্ধীবাদ হিসেবে বর্ণনা করা যেতে পারে স্ব-সরকারের কার্যকর ইউনিট হিসেবে গ্রাম পঞ্চায়েত সংগঠন। অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম কোন ভারতীয় সংবাদপত্র ছাপা হয়? খুব ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয় সংবাদপত্র কোনটি ছিল? বেঙ্গল গেজেট। অপশন 2 হচ্ছে রাইট আনসার। জেমস অগাস্টাস হিকি যিনি ছিলেন, তিনি এটার সম্পাদক ছিলেন এই বেঙ্গল গেজেটের। খুব ইম্পর্টেন্ট এই সংবাদপত্রটা ভারতের। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, থিওসফিক্যাল সোসাইটি কে পুনর্জীবিত করেছিলেন? তাহলে থিওসফিক্যাল সোসাইটি পুনর্জীবিত করেছিলেন অ্যানি বেসান্ট। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে একটা ইনফরমেশন জানবে তোমাদের এক্সাম রিলেটেড। থিওসফিক্যাল সোসাইটি আনুষ্ঠানিকভাবে 1875 সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে গঠিত হয়েছিল। এটা কিন্তু জেনে রাখবে, যারা ডব্লিউবিসিএস মেন্স দেবে তাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনটা তোমাদের জানতেই হবে। এই সিজিএল এক্সাম আছে যাদের, তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে প্রশ্ন আসতে আমি দেখেছি সিজিএলে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের পশ্চিমা শিক্ষা ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী, লালা লাজপত রায়, রাজা রামমোহন রায়, নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? তাহলে ভারতের পশ্চিমা শিক্ষা ব্যবস্থার প্রবর্তক ছিলেন রাজা রামমোহন রায়। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। এটা কিন্তু অনেক এক্সামে রিপিট হয়। ওকে, ওয়েস্টার্ন সিস্টেম অফ এডুকেশন কে প্রবর্তক করেছিলেন? রাজা রামমোহন রায়। এটা কিন্তু মনে রাখবে। ওকে, এটা এসএসসি হচ্ছে এফসিআই এ 2006-এ কিন্তু এসেছে এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন দেখো, কে বলেছিল বা কে স্লোগান দিয়েছিল দিল্লি চলো? এটা সকলেই তোমরা জানো, দিল্লি চলো স্লোগানটা দিয়েছিল সুভাষচন্দ্র বসু। অপশন 3 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কোন শহরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? জলন্ধর, পাতিয়ালা, ভাটিন্দা, অমৃতসর? তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল অমৃতসরে। অপশন 4 হচ্ছে রাইট আনসার। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কত সালে? এটাকে বলতে পারবে? এটা 1919-এ তোমাদের হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এটা কিন্তু মনে রাখবে, 1919টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাল। এখানে আর কি হয়েছিল? রাওলাট আইন পাস হয়েছিল, মনে আছে? আর কি হয়েছিল? মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার হয়েছিল, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয়েছিল, খিলাফত আন্দোলনের সূচনা হয়েছিল, সব এই 1919-এ। খুব ইম্পর্টেন্ট এটা। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের লোকনায়ক বা লোকনায়ক শব্দটির সাথে কে যুক্ত? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, জয়প্রকাশ নারায়ণ, নাকি মদন মোহন মালভিয়া? তাহলে লোকনায়ক শব্দটির সাথে যুক্ত কে? জয়প্রকাশ নারায়ণ। অপশন 3 হচ্ছে রাইট আনসার। ওকে, এই লোকনায়ক শব্দটি কার সাথে যুক্ত? জয়প্রকাশ নারায়ণের সাথে। এটা এসএসসি সিএমএল হচ্ছে তোমার 2008-এ তোমাদের প্রশ্নটা এসেছে। এছাড়া অনেক এক্সামও কিন্তু রিপিট হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজি যার কট্টর সমর্থক ছিলেন? বড় শিল্পের প্রতি,
কুটির শিল্পের প্রতি, বড় এবং ছোট উভয় শিল্পের প্রতি, নাকি এর কোনোটিই নয়? গান্ধীজি যে কট্টর সমর্থক ছিলেন সেটা কুটির শিল্পের প্রতি। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। তিনি বিদেশি পণ্যকে বর্জন করতে বলেছিলেন, কুটির শিল্পের প্রতি বেশি ধ্যান দিতে বলেছিলেন। ওকে, তাই অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখো 47 নম্বর, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? এই ভাইসরয় গভর্নর জেনারেলগুলো থেকে এক্সামে প্রশ্ন আসে, যে কোনো এক্সাম তোমরা দাও না কেন এগুলো তোমাদের একদম মুখস্থ রাখতে হবে। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড লিনলিথগো, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়েভেল, নাকি ক্লিমেন্ট অ্যাটলি? রাইট অ্যান্সার হবে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। এখানে লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে জেনে রাখবে যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ। মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয় 1947-এ এবং ভারতের স্বাধীনতা ইউনিয়নের প্রথম গভর্নর জেনারেল। কত সাল থেকে কত সাল? 1947 থেকে 1948 পর্যন্ত স্বাধীন ইউনিয়নের প্রথম গভর্নর জেনারেল, যেখান থেকে 1950 সালের আধুনিক প্রজাতন্ত্রের উদ্ভব হয়েছিল। যখন মধ্যরাতে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা অর্জন করে 14 এবং 15ই আগস্ট 1947 সালে, মাউন্টব্যাটেন 10 মাসের জন্য নয়াদিল্লিতে অবস্থান করেন সেই সময়। আর 1948 সালে জুন পর্যন্ত হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এই ইনফরমেশনটা একটু জেনে রাখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, স্বরাজ পার্টি গঠিত হয়েছিল কিসের ব্যর্থতার পর? মানে কোন আন্দোলনের ব্যর্থতার পর স্বরাজ পার্টিটা গঠিত হয়েছিল বলতে হবে। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, নাকি চম্পারণ সত্যাগ্রহ? তাহলে রাইট অ্যান্সার হবে অসহযোগ আন্দোলনের ব্যর্থতার পর এই স্বরাজ পার্টি হচ্ছে গঠিত হয়েছিল। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলিগড় আন্দোলনটা খুব ইম্পর্টেন্ট। স্যার আগা খান, মৌলানা আলতাফ হোসেন আলী, এটা হালি না আলী হবে, এটা প্রিন্টিং মিস্ট হয়েছে, এটা আলী হবে। ওকে, আর মৌলানা শিবলি নাকি স্যার সৈয়দ আহমেদ খান? তাহলে আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাইট অ্যান্সার কি হবে? স্যার সৈয়দ আহমেদ খান। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজি কত সালে গুজরাটে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, এটা সকলেই জানো, কিন্তু কত সালে সেটা বলতে হবে। 1916, 17, 18 নাকি 29? তাহলে রাইট অ্যান্সার হবে 1917-তে। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বিদেশি পণ্য বর্জনের গান্ধীজির আন্দোলন ছিল পূর্ণ স্বাধীনতার প্রতি, ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি করার প্রতি, নাকি কল্যাণ রাষ্ট্রের প্রচারের জন্য, নাকি কুটির শিল্প প্রচারের জন্য? তাহলে বিদেশি পণ্য বর্জনের গান্ধীজির যে আন্দোলন সেটা ছিল কুটির শিল্পের প্রচারের জন্য। একটু আগে তোমাদেরকে আমি বললাম যে কুটির শিল্পটাকে মেন প্রভাব দিতে চেয়েছিল হচ্ছে গান্ধীজি, বিদেশি পণ্যকে বর্জন করার জন্য। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 52 নম্বর, মঙ্গল পান্ডে 1857 সালের বিদ্রোহের প্রথম গুলি চালায় কোথায়? ব্যারাকপুরে, মিরাটে, কানপুরে, নাকি ঝাঁসিতে? রাইট অ্যান্সার হবে ব্যারাকপুরে। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমার এটা থাকবে? খুব ইম্পর্টেন্ট, কে কোন উক্তিগুলো করেছিলেন? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে খুবই, যে কোনো এক্সামেই তোমরা দাও না কেন। তাই এটা রাইট অ্যান্সার কি হবে? এম কে গান্ধী, বিজি তিলক, জি কে গোখলে, নাকি বি আর আম্বেদকর? এটা রাইট অ্যান্সার হবে বি জি তিলক, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক হচ্ছে এই উক্তিটা করেছিলেন। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি স্থগিত করেছিলেন কোন আন্দোলন? আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, নাকি ভারত ছাড়ো আন্দোলন? খুব ইম্পর্টেন্ট, চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলনকে স্থগিত করে দিয়েছিলেন। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে ড্রেনের তত্ত্ব ব্যাখ্যা করেছিলেন? তিলক, দাদাভাই নৌরোজি, গোখলে, নাকি গোবিন্দ রানাডে? ওকে, এটা রানা ডে হবে, এটা রানা দে নয়, রানা ডে। ওকে, তাহলে ড্রেনের তত্ত্ব, থিওরি অফ ড্রেন, এটা ব্যাখ্যা করেছিলেন কে? রাইট অ্যান্সার কি হবে? দাদাভাই নৌরোজি। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতে পর্তুগিজদের সদর দপ্তর ছিল? কোচিন, গোয়া, কালিকট, নাকি কান্নানোর? তাহলে পর্তুগিজদের সদর দপ্তর কোনটা ছিল? গোয়া। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। এটা এসএসসি 2010-এ প্রশ্নটা এসেছে, এছাড়া তোমাদের অন্যান্য এক্সামও কিন্তু রিপিট হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ইংল্যান্ডের হাউস অফ কমন্স অভিযুক্ত করা ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস, ওয়েলেসলি, নাকি উইলিয়াম বেন্টিং? তাহলে রাইট অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতায় ইংরেজদের দ্বারা নির্মিত দুর্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি প্রশ্ন, এটা রাইট অ্যান্সার কি হবে বলো? কলকাতায় ইংরেজদের দ্বারা নির্মিত দুর্গের নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, সি আর দাস এবং মতিলাল নেহরু কোন আন্দোলনের পরে স্বরাজ পার্টি গঠন করেছিলেন? স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, নাকি ভারত ছাড়ো আন্দোলন? তাহলে কোন আন্দোলনের পরে স্বরাজ পার্টি গঠন করেছিলেন তিনি? অসহযোগ আন্দোলনের পরে। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। এই অসহযোগ আন্দোলন সমগ্র ভারতবর্ষে হয়েছিল কত সাল থেকে কত সাল? 1920-তে সূচনা হয়েছিল,
অসহযোগ আন্দোলন 1922-এ যে শেষ হয়, মহাত্মা গান্ধীর নেতৃত্বে কিন্তু এটা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট অসহযোগ আন্দোলনটাও। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, লালা লাজপত রায় যখন পুলিশের বর্বরতার শিকার হন তখন তিনি কিসের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন? মানে কোন আইনের বিরুদ্ধে বা কোন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভটা তিনি দেখিয়েছিলেন বলতে হবে। রোল টাইম, মল্লেমিন্টো সংস্কার, সাইমন কমিশন নাকি পিটস ইন্ডিয়া অ্যাক্ট? তাহলে লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরুদ্ধে হচ্ছে তিনি বিক্ষোভ দেখিয়েছিলেন। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন বলতে হবে। লর্ড ক্লাইভ, লর্ড ওয়ারেন হেস্টিং, লর্ড জন শোর নাকি লর্ড কর্নওয়ালিস? রাইট অ্যান্সার হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। ওকে, কত সাল থেকে কত সাল পর্যন্ত এই ওয়ারেন হেস্টিংয়ের সময়কালটা কারোর মনে থাকছে? এটা মনে রাখবে যারা বিসিএস পরীক্ষা দিচ্ছ, 1772 থেকে 1785 পর্যন্ত তিনি কিন্তু সময়কালটা ছিল লর্ড ওয়ারেন হেস্টিংয়ের, অর্থাৎ বাংলার প্রথম গভর্নর জেনারেল। ওকে, আর এনার সময়তেই, লর্ড ওয়ারেন হেস্টিংয়ের সময়তে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়েছিল, আর সলবাইয়ের সন্ধিও কিন্তু এনার সময়তেই হয়েছিল। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংয়ের সময়তেই। খুব ইম্পর্টেন্ট এগুলো, প্রত্যেকটা গভর্নর জেনারেল ভাইসরয়ের আমলে কী কী ঘটনা ঘটেছিল সেইগুলো তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেগুলো এক্সাম থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা এক্সামে কিন্তু রিপিট হয়। তার আমরা তোমাদের সেটগুলো করো, আমি তোমাদের তার সাথে এগুলো বলে দেবো, প্রত্যেকটা সেটের সাথে তোমাদের আমি এই ইনফরমেশনগুলো দিতে থাকবো। ওকে, তাহলে এটা এসএসসি 2010-ও কিন্তু রিপিট হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 1944 সালের 12ই এপ্রিল সুভাষচন্দ্র বসু একটি শহরে আইএনএ পতাকা, মানে আইএনএ ফ্ল্যাগ উত্তোলন করেছিলেন। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে করেছিল সেটা বলতে হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা, মণিপুর নাকি মিজোরাম? তাহলে রাইট অ্যান্সার কি হবে? মণিপুরে করেছিল। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড বুঝতে পারছো? এসএসসির প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সিজিএল, এমটিএস এবং সিএইচএসএল এ যে কটা প্রশ্ন আসে প্রত্যেকটা তোমাদের স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, এবং তোমাদের ডব্লিউবিসিএস এও, পিলি এবং মেন্সেও তোমাদের স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে। তাই এই প্রশ্নগুলোকে তোমরা যদি ভালো করে কভার করো, তোমরা অন্যান্য এক্সামে তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। তোমরা এইটা কভার করলে তোমাদের টোটাল সেটটা তোমাদের কভার হয়ে যাবে। এইগুলো বেশি করে শেয়ার করো সবার মধ্যে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। পরবর্তী প্রশ্ন আমরা তাহলে দেখি, 63 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম কি? গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক? এটা তিলক হয়ে গেছে, এটা তিলক হবে, প্রিন্টিং মিস্ট হয়েছে। অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়? তাহলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম কি? গোপাল কৃষ্ণ গোখলে। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে বলেছিল যে ভারতের আত্মা গ্রামে বাস করে? বিনোবা ভাবে, জয়প্রকাশ নারায়ণ, জওহরলাল নেহরু নাকি মহাত্মা গান্ধী? তাহলে ভারতের আত্মা গ্রামে বাস করে এটা বলেছিলেন মহাত্মা গান্ধী। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, উক্তিগুলো ভালো করে মুখস্থ করে নেবে, উক্তি থেকে একটা প্রশ্ন থাকেই তোমাদের। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি 1933 সাল পর্যন্ত সম্পাদিত সংবাদপত্রের নাম কি ছিল? প্রশ্নটা দেখো স্ট্যান্ডার্ড, 1933 সাল পর্যন্ত সম্পাদিত সংবাদপত্রের নামটা জিজ্ঞাসা করেছে গান্ধীজি দ্বারা। সর্বোদয়, আরিয়া, টাইমস অফ ইন্ডিয়া নাকি ইয়ং ভারত? রাইট অ্যান্সার হবে ইয়ং ভারত। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। এটা এসএসসি 2011-তে এসেছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ব্রিটিশদের মধ্যে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল? এটা কে নয়, এটা হচ্ছে কার। ওকে, কার মৃত্যুদণ্ড হচ্ছে কার্যকর করা হয়েছিল? যতীন দাস, চন্দ্রশেখর আজাদ, রাজগুরু নাকি কল্পনা দত্ত? তাহলে রাইট অ্যান্সার হবে রাজগুরু। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব, নিম্নলিখিতগুলির মধ্যে কে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? 4টে অপশনের মধ্যে বলতে হবে। VD সাভারকার, ভগৎ সিং, লালা হরদয়াল, চন্দ্রশেখর আজাদ? খুব ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, এটা রাইট অ্যান্সার হবে লালা হরদয়াল। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। তাহলে আইন অমান্য আন্দোলন 1930 সালে শুরু হয়েছিল, এটা জানলে। 1930 সালে আন্দোলন শুরু করেছিলেন কোথা থেকে সেটা বলতে হবে। সবরমতী আশ্রম, আহমেদাবাদ, পোরবন্দর নাকি ডান্ডি? তাহলে শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। 1930-এর 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে তিনি এই আন্দোলনটা শুরু করেছিলেন। 12ই মার্চ, এটাও কিন্তু মনে রাখবে। ওকে, 12ই মার্চ। পরবর্তী প্রশ্ন দেখো, কেশরী পত্রিকাটি শুরু করেছিলেন কে? জি.কে. গোখলে, মানে গোপাল কৃষ্ণ গোখলের কথা বলছে। বি.জি. তিলক, মানে বাল গঙ্গাধর তিলক, সর্দার প্যাটেল নাকি রাজা রামমোহন রায়? তাহলে কেশরী পত্রিকাটি শুরু করেছিলেন বি.জি. তিলক, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? খুব ইজি প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের 3টে পানিপথের যুদ্ধই খুব ইম্পর্টেন্ট। এটা রাইট অ্যান্সার কি হবে? পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 1761-তে। ওকে, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত ছিল কততে? 1526-এ, আর 1556 পানিপথে দ্বিতীয় যুদ্ধ। এগুলো কিন্তু মনে রাখবে। ওকে।
এখানে আর একটা ইনফরমেশনও জানবে, এই 1526-এ যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সেখানে বাবর কর্তৃক ইব্রাহিম লোদির হার ও মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটা। 1556 যেটা আছে দ্বিতীয় অপশানটা, এইটা হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে কিন্তু হিমুর পরাজয় হয়েছিল, এটাও কিন্তু মনে রাখবে 1556। আর 1761-তে পড়লে পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের যে তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761-তে, এখানে আর একটা জিনিস মনে রাখবে যে দ্বিতীয় শাহ আলম ভারতের সম্রাট হয়েছিলেন এই 1761-তে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, এই তিনটে পানিপথের যুদ্ধ কার সাথে কার হয়েছিল এবং কত সালে হয়েছিল একদম টোটাল মুখস্থ রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল। সেটার অধিবেশনটা কোন অধিবেশন বলতে হবে, বার্ষিকের কোন অধিবেশন পূর্ণ স্বরাজের দাবি প্রস্তাব গৃহীত হয়েছিল? বোম্বে, লাহোর, কলকাতা নাকি মাদ্রাজ? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার আসে এক্সামে। পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়েছিল কংগ্রেসের লাহোর অধিবেশনে। ওকে, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। এখান থেকে আর একটা প্রশ্ন আসে যে এই যে লাহোর অধিবেশনটা যে হয়েছিল, এখানে সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন। লাহোর অধিবেশন রাভি নদীর তীরে হয়েছিল কত সালে? 1929 সালে। ওকে, খুব ইম্পর্টেন্ট এই পূর্ণ স্বরাজের দাবিটা। আর এখানে আর একটা জিনিসও আসে, যারা বিসিএস এক্সাম দিচ্ছে তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, যে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? এই লাহোর অধিবেশনে। ওকে, খুব ইম্পর্টেন্ট এইগুলো, এই ইনফরমেশনগুলো জানবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভ্রষ্টতার মতবাদ কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি নাকি লর্ড লিটন? রাইট অ্যান্সার কি হবে? লর্ড ডালহৌসি। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। এটা এসএসসি 2011-তে এসেছে। পরবর্তী প্রশ্ন দেখবো, লাহোর ষড়যন্ত্র মামলা কার বিরুদ্ধে নথিভুক্ত হয়েছিল? ভিডি সাভারকার, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ নাকি অরবিন্দ ঘোষ? তাহলে লাহোর ষড়যন্ত্র মামলা কার বিরুদ্ধে নথিভুক্ত হয়েছিল? ভগৎ সিং। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে ছিলেন দ্রাভিদা কাজহাগমের প্রতিষ্ঠাতা? অপশনগুলো দেখো, পেরিয়ার ইভি রামস্বামী নাইকার, আচার্য বিনোবা ভাবে, সি রাজাগোপালচারী আর মহাত্মা গান্ধী। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? দ্রাভিদা কাজহাগমের প্রতিষ্ঠাতা ছিলেন পেরিয়ার ইভি রামস্বামী নাইকার। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, অরবিন্দকে যে বিষয়ে গ্রেপ্তার করা হয়েছিল? আলিপুর বোমা মামলা, কোলহাপুর বোমা মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা নাকি কাকুরি কেস? কাকুরি ষড়যন্ত্র মামলা যেটা ছিল, কাকুরি রেল ডাকাতি, ওইটার কথা বলছে। তাহলে অরবিন্দকে যে বিষয়ে গ্রেপ্তার করা হয়েছিল সেটা হলো আলিপুর বোমা মামলার জন্য। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 1911 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয় জাতীয় কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে? পুনে, মুম্বাই, কলকাতা, লখনৌ? রাইট অ্যান্সার হবে কলকাতা অধিবেশনে। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। 1911 সালে যেটা হয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। জাতীয় সঙ্গীত কোনটা? জনগণ মন। এই জনগণ মনটা গাওয়া হয়েছিল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে সভাপতি কে ছিলেন? বিশান নারায়ণ ধর ছিল সভাপতি। এটাও কিন্তু মনে রাখবে এই অধিবেশনে। এই রিলেটেড আর একটা প্রশ্ন আছে, তোমাদেরকে বলে রাখি, তোমরা আশা করি অনেকেই জানো যে বন্দে মাতরম গানটি গাওয়া হয় কোন অধিবেশনে? সেটাও কলকাতা অধিবেশনে, কিন্তু এই কলকাতার অধিবেশনটা নয়, সেটা গাওয়া হয়েছিল 1896। এটা তো তোমার 1911-তে। জনগণটা অর্থাৎ জাতীয় সঙ্গীতটা 1911-তে, আর বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল 1896 সালের কলকাতা অধিবেশনে, যেখানে সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি। এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, খুবই ইম্পর্টেন্ট দুটো প্রশ্নই এক্সামে এসে থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কে ইন্ডিয়ান বিসমার্ক নামে পরিচিত? ভাল্লাভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক? এটা ধরা হয়ে গেছে, এটা র হবে। ওকে, আঁকাগুলো হবে না, প্রিন্টিং মিস্ট হয়েছে। কে ইন্ডিয়ান বিসমার্ক নামে পরিচিত? রাইট অ্যান্সার হবে ভাল্লাভাই প্যাটেল। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর সুভাষচন্দ্র বসু কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসে সুভাষচন্দ্র বসু সভাপতি করেছেন, দুবার তিনি ছিলেন সভাপতি পদে বহাল ছিলেন, হরিপুরা অধিবেশনে এবং একবার, পরের বছর হচ্ছে ত্রিপুরীতে। ওকে, তারপর বেরিয়ে আসার পর কোন প্রতিষ্ঠানটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেটা বলতে হবে, মানে কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা বলতে হবে। ভারতীয় জাতীয় সেনাবাহিনী, রিপাবলিক পার্টি, ফরওয়ার্ড ব্লক নাকি সমাজতান্ত্রিক দল? রাইট অ্যান্সার হবে ফরওয়ার্ড ব্লক তিনি গঠন করেছিলেন ওই জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর। এখানে আর একটা জিনিস জেনে রাখবে, এই ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1939 সালে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। ফরওয়ার্ড ব্লক 1939 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতায়। পরবর্তী প্রশ্ন দেখো, 1937 সালে কংগ্রেস মন্ত্রণালয় গঠন করে কটি রাজ্য নিয়ে? 7টি, 9টি, 5টি নাকি 4টি? রাইট অ্যান্সার হবে 7টি রাজ্য নিয়ে কংগ্রেস মন্ত্রণালয় গঠিত হয়েছিল।
পরবর্তী প্রশ্ন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করার প্রধান কারণ কোনটি সেটা বলতে হবে। মানুষের মধ্যে তীব্র অস্থিরতা, সাইমন কমিশনের রিপোর্ট, ক্রিপস মিশনের ব্যর্থতা, নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িত ব্রিটিশরা বলে। এটা রাইট অ্যান্সার হবে ক্রিপস মিশনের ব্যর্থতার জন্য। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলন হিন্দু ও মুসলমান উভয়ই সমর্থন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, এটা এসএসসি 2012-তে রিপিট হয়েছে প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট। হিন্দু মুসলমান উভয়ই সমর্থন পেয়েছিলেন কোন আন্দোলন? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, নাকি পার্টিশন বিরোধী আন্দোলন? তাহলে রাইট অ্যান্সার কি হবে? অসহযোগ আন্দোলন। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 থেকে 1922 পর্যন্ত। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, সেই গভর্নর জেনারেলের নাম বলতে হবে যিনি শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজিকে ম্যাকওয়ালের মতামত গ্রহণ করেছিলেন। লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড লিটন, নাকি লর্ড উইলিয়াম বেন্টিং? রাইট অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, বারবার এসে থাকা প্রশ্ন একটা। তাহলে প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন কংগ্রেসের? বদরুদ্দিন তয়েবজি। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। ইনি কোন অধিবেশনে ছিলেন এটাও কিন্তু মনে রাখবে। ইনি ছিলেন কংগ্রেসের তৃতীয় অধিবেশনে। তাহলে 87-তে হয়েছিল তৃতীয় অধিবেশন, যেটা কোথায় হয়েছিল? মাদ্রাজে হয়েছিল। এটা কিন্তু মনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, মাউন্ট ব্যাটেনের পর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে লর্ড মাউন্ট ব্যাটেনের পর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্ট্যান্ডার্ড প্রশ্ন খুবই। তাই এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে সি রাজাগোপালচারী। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তথাকথিত ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোথায় সংঘটিত হয়েছিল? ঢাকা, মংহির, কলকাতা, নাকি মুর্শিদাবাদ? তথাকথিত ব্ল্যাক হোল ট্র্যাজেডি সংঘটিত হয়েছিল কলকাতাতে। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সময় ভারতকে স্বাধীনতা দেওয়া হয়েছিল? অর্থাৎ বলতে চাইছে ভারতের যখন স্বাধীনতা দেওয়া হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক এক্সামে রিপিট হয়। অপশানগুলো দেখো, ক্লিমেন্ট অ্যাটলি, উইনস্টন চার্চিল, রামসে ম্যাকডোনাল্ড, নাকি উইলিয়াম পিট? রাইট অ্যান্সার হবে ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন ভারতের স্বাধীনতা লাভ হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যার অবমাননার প্রতিবাদে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? তুর্কি খলিফা, আগা খান, মোহাম্মদ আলী জিন্নাহ, নাকি আবুল কালাম আজাদ? তাহলে কার প্রতিবাদে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? তুর্কি খলিফাদের প্রতিবাদে। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন? সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ আলী, নাকি আগা খান, নাকি হামিদ আলী খান? তাহলে ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন আগা খান। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পর্তুগিজ গভর্নর যিনি গোয়ায় সতীদাহকে বিলুপ্ত করেছিলেন তিনি কে? আলবুকার্ক, ক্র্যাভাল, আলমেইদা, নাকি ডি ব্রাগানজা? তাহলে পর্তুগিজ গভর্নর যিনি ছিলেন গোয়ার সতীদাহকে বিলুপ্ত করেছিলেন তিনি হচ্ছেন আলবুকার্ক। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গান্ধীর মতে শ্রেণী সংগ্রামের সুযোগ এবং সম্পত্তির প্রতি ভালোবাসা হ্রাস করা যেতে পারে কিসের মাধ্যমে? বিকেন্দ্রীকরণ, অংশগ্রহণমূলক গণতন্ত্র, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, নাকি ট্রাস্টিশিপ? রাইট অ্যান্সার হবে ট্রাস্টিশিপ। অপশন 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল যাদের মধ্যে? অর্থাৎ পলাশির যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল বলতে হবে। 4টে অপশন আছে, তাহলে রাইট অ্যান্সার হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল এটা জানো? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল, যেখানে জয়ী হয়েছিল রবার্ট ক্লাইভ। এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়? খুব ইম্পর্টেন্ট, অসহযোগ আন্দোলন শুরু হয় একটু আগেই তোমাদের বললাম। রাইট অ্যান্সার হবে 1920-তে হচ্ছে অসহযোগ আন্দোলন হচ্ছে শুরু হয়েছিল। ওকে, আর শেষ হয় কততে অসহযোগ আন্দোলন? 1922-এ। পরবর্তী প্রশ্ন, 1856 সালে ডালহৌসি যখন আওধাকে দখল করেছিল তখন নবাব কে ছিলেন? নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, ওয়াজিদ আলী শাহ, সুজাউদ্দৌলা, নাকি আলীবর্দী খাঁ? তা 1856 সালে ডালহৌসি যখন আওধাকে দখল করেছিল তখন নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আন্দামান পরিদর্শনের সময় নিচের ভাইসরয়ের মধ্যে কে অপরাধীর শিকার হয়েছিলেন? একজন ভিকটিম হিসাবে পরিচিত হয়েছিলেন কে বলতে হবে? লর্ড কার্জন, মায়ো, রিপন, নাকি লর্ড লিটন? তাহলে আন্দামান পরিদর্শনের সময় কোন ভাইসরয় অপরাধী হিসাবে পরিচিত হয়েছিলেন? লর্ড মায়ো। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এসএসসি এফসিআই 2012-তে এসেছে, খুব কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। পরবর্তী প্রশ্ন দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে? একটু আগে তোমাদের 3টে পানিপথের যুদ্ধ সম্পর্কে বলেছি, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল মারাঠা ও আফগানদের মধ্যে। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে ক্রিপস প্রস্তাবগুলোকে ক্র্যাশিং ব্যাংকে পোস্ট ডেট চেক বলে আখ্যায়িত করেছেন? আম্বেদকর, অ্যানিবেশন, প্যাটেল, নাকি গান্ধীজি? এটাও অনেক এক্সামে রিপিট দেখা যায় প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট। এটা রাইট অ্যান্সার হবে গান্ধীজি বলেছিলেন। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার।
পরবর্তী 97 নম্বর প্রশ্ন দেখো, ঝাঁসি রাজ্যকে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের একটি অংশ হিসাবে তৈরি করা হয়েছিল। ল্যাপসের মতবাদ হিসাবে, সহায়ক জোটের নীতি হিসাবে, রানী লক্ষ্মীবাঈয়ের বিরুদ্ধে যুদ্ধ করার হিসাবে, নাকি উপরে কোনোটি নয়? তাহলে ঝাঁসি রাজ্যকে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের একটি অংশ হিসাবে তৈরি করা হয়েছিল ল্যাপসের মতবাদ হিসাবে। অপশন 1 হচ্ছে রাইট আনসার। ওকে, পরবর্তী দেখো 98 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী তার ডান্ডি যাত্রা শুরু করেছিলেন কোথা থেকে? সবরমতী আশ্রম থেকে শুরু করেছিলেন তিনি। অপশন 4 হচ্ছে রাইট আনসার। এটা শুরু হয়েছিল 12ই মার্চ 1930-এ সবরমতী আশ্রম থেকে, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্টেন্ট, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন বলতে হবে। বাল গঙ্গাধর তিলক, V.O. চিদম্বরম পিল্লাই, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এর অ্যান্সার হবে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী সম্পর্কে কে বলেছিলেন যে তিনি একজন অর্ধনগ্ন ফকির? এটা 100 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অর্ধনগ্ন ফকির বলেছিলেন মহাত্মা গান্ধীকে কে? উইনস্টন চার্চিল। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। এটা এসএসসি এমটিএস 2013-তে এসেছে, এটা অনেক এক্সামে রিপিট হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের প্রত্যেকটা সিরিজে আমি 100টা করে প্রশ্ন দিই। নেক্সট ক্লাস তোমাদের আসবে খুব শীঘ্রই, তোমরা যদি চাও অবশ্যই তোমরা কমেন্ট করে তোমরা জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই এরকম ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে। নেক্সট ক্লাস দিলে অবশ্যই তোমরা সেখানে নোটিফিকেশন পাবে সবার আগে। আর এছাড়া তোমরা আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হতে পারো, সেখানে এই প্রশ্নের সেট এবং বিভিন্ন ইনফরমেশন তোমাদের এখানে প্রোভাইড করা হয়। এছাড়া তোমাদের আদার্স যে ক্লাসগুলো হচ্ছে তার ইনফরমেশন সমস্ত কিছু ওখানে দেওয়া হয়। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।